This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH এই মুহূর্তে দুপুরে সুপার প্রাইম টাইমে আরো বড় একটা খবর আপনাদেরকে দেব। আপনারা নিশ্চয়ই পাকিস্তানি আজাদ মল্লিকের কথা ভোলেননি, যিনি ভারতে বসে আমাদের বাংলায় বসে একটার পর একটা কীর্তি করে গিয়েছেন এবং ভোটার কার্ড, আধার কার্ড এসব জালিয়াতি চক্রের একেবারে একটা বিশাল বড় চক্র বানিয়ে ফেলেছে। সেই আজাদ মল্লিকের হাত ধরে ভোটার লিস্টে 78 বিদেশির নাম সন্দেহজনক। ওই 78 জন বিদেশি সম্পর্কে তথ্য জানতে চেয়ে কমিশনের চিঠি ইডির। ঠিক কি কি রয়েছে সেই চিঠিতে আমি ডিটেল জানবো আমাদের রিপোর্টারের কাছ থেকে। সুজয় এই মুহূর্তে রয়েছেন। সুজয়, দেখো লিমা, প্রথম থেকেই আমরা এই আজাদ মল্লিক, যার পাকিস্তানি নাম আজাদ হোসেন, তার প্রত্যেকটা খবর দেখেছিলাম এবং সেই সূত্রেই এবার ইডির তরফ থেকে নির্বাচন কমিশনের চিঠি দিয়ে 78 জন সন্দেহভাজনের সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই আজাদ মল্লিক, এই 78 জন যার বেশিরভাগটাই বাংলাদেশি, তাদেরকে ভারতে নিয়ে এসে তাদের ভারতীয় নথি তৈরি করে দিয়েছে, আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড, এমনকি ভোটার লিস্টে নাম রয়েছে বলেও তারা জানতে পেরেছেন। সেই সূত্রেই নির্বাচন কমিশনের কাছে তারা জানতে চেয়েছেন যে তারা কোন কোন নথি দেখিয়ে, এই 78 জন কোন কোন নথি দেখিয়ে ভোটার কার্ড তৈরি করেছেন বা ভোটার লিস্টে নাম তুলেছেন, তারা কোন কোন বিধানসভা এলাকায় তাদের ভোটার লিস্টে নাম রয়েছে বা কার্ড রয়েছে, এবং একই সঙ্গে ইডির তরফ থেকে অনুরোধ করা হয়েছে যে তাদের নাম যেন ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এই আজাদ কিন্তু এর আগে আমরা দেখেছি যে 500-র বেশি পাসপোর্ট তৈরি করেছে। তার নাম কিন্তু পাসপোর্ট জালিয়াতির সূত্রেই সামনে আসে প্রথম। ইডি পাসপোর্ট জালিয়াতি তদন্ত করতে গিয়ে আজাদ মল্লিককে গ্রেফতার করেছিল। পরে জানা যায় যে সে শুধু পাসপোর্ট নয়, ভিসাও জাল করেছে। ভিসা জাল করে অনেক বাংলাদেশিকে অন্য দেশে পাঠিয়েছে, মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলিতে পাঠিয়েছে, এবং ইডির সন্দেহ ছিল যে অনেক পাকিস্তানিকেও সে এরকম ভারতীয় নথিপত্র তৈরি করে দিয়েছে বা পাসপোর্ট তৈরি করে দিয়ে হয় ভারতে কিংবা বাইরে পাঠিয়ে দিয়েছে, যেটা তদন্ত এখনও চলছে। কিন্তু নির্বাচন কমিশনের কাছে ইডির তরফ থেকে 78 জন সন্দেহভাজনের সম্পর্কে তথ্য যাওয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং নির্বাচন কমিশনের কিন্তু ইতিমধ্যেই তারা প্রথম একটি চিঠি পাঠিয়েছিল, আবার একটি রিমাইন্ডার বা দ্বিতীয় চিঠি পাঠিয়ে দেওয়া হচ্ছে যাতে যত দ্রুত সম্ভব এই 78 জন সম্পর্কে তথ্য ইডির হাতে তুলে দেওয়া হয়। তার কারণ ইডি ইতিমধ্যেই গতকাল বুঝতে পারছি তুমি নজর রাখো সুজয়, আপাতত ধন্যবাদ। আরো বেশ কিছু খবর আসছে ব্যাক টু ব্যাক, সেই বড় খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। টিভি9 বাংলার খবরে শিলমোহর দেওয়া হলো নিউটন দাস। নির্বাচন কমিশন যে শিলমোহর দিয়েছে খবরে, আমাদের খবরে, বাংলাদেশের কোটা আন্দোলনকারী নিউটন দাসের নাম কাকদ্বীপের ভোটার তালিকা থেকে বাদ দিল। ওপারের নাগরিক হয়েও কাকদ্বীপের ভোটার নিউটন দাস 2024 সালের জুলাই মাসে ছাত্র আন্দোলনের মুখ ছিলেন নিউটন দাস। 7 জুন টিভি9 বাংলা প্রথম এই খবর ব্রেক করে। টিভি9 বাংলার খবরের পরেই সুর চড়িয়ে আসরে নেমেছিল বিজেপি। অবশেষে পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নিউটন দাস যে বাংলাদেশি তা স্বীকার করে নিল কমিশন। ভারতের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হলো নিউটন দাসের নাম। নাম তো বাদ পড়লো, কিন্তু এর আগে নিউটন দাস কি দাবি করেছিল শোনাবো আপনাদের। পূর্বপুরুষদের জায়গা সংক্রান্ত বিষয়ের কারণে যেহেতু আমি ওয়ারিশ হই, 2024 সালে আমাকে একবার বাংলাদেশে আসতে হয়। জুলাইয়ের বিপ্লবের মুখে পড়ে যাই। 2014 সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার, কিন্তু 2017 সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। তখন 2018 সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি। পরের খবর, মাসে বেতন 3,500, ব্যাংক অ্যাকাউন্টে গচ্ছিত 3.5 কোটি টাকা। গোসাবার পাঠানখালী পঞ্চায়েতের ধৃত চুক্তিভিত্তিক কর্মী গৌতম সর্দারের অ্যাকাউন্টে নজর কলকাতা পুলিশের। তদন্তকারীদের নজরে বাসন্তের একটি বেসরকারি ব্যাংকে থাকা গৌতম সর্দারের সেভিংস অ্যাকাউন্টে লেনদেনে পুলিশের অনুমান ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু করেই এই বিপুল পরিমাণ টাকা গচ্ছিত করেছেন অভিযুক্ত গৌতম সর্দার। সূত্রের খবর, 2022-2023 সাল থেকে আয় বহির্ভূত টাকার পরিমাণ বাড়তে শুরু করে গৌতমের। 2024-এ গৌতমের অ্যাকাউন্টে জমা টাকার অঙ্ক অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়। ইতিমধ্যেই ওই বেসরকারি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে গৌতমের আর্থিক লেনদেনের তথ্য হাতে পেয়েছে সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। পুলিশ সূত্রে খবর যে একাধিক এজেন্ট, সাব এজেন্টের অ্যাকাউন্ট থেকে কখনো অনলাইনে, কখনো আবার গৌতম নিজেই নগদ জমা করেছে অ্যাকাউন্টে।
আর এবার রবীন্দ্রনগরের খবরে আসি। দুই গোষ্ঠীর সংঘর্ষ, বিতর্কের মুখে সরানো হলো আইসি আর এসডিপিওকে। রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে পাঠানো হলো দার্জিলিংয়ে। রতুয়া থানার সার্কেল ইন্সপেক্টরকে করা হলো রবীন্দ্রনগর থানার আইসি। সরানো হলো মহেশতলার এসডিপিওকেও। স্টেট আর্ম পুলিশের 3rd ব্যাটালিয়নে পাঠানো হলো কামরুজ্জামান মোল্লাকে। রবীন্দ্রনগরের গোষ্ঠী সংঘর্ষ নিয়ে পুলিশ ও সাংবাদিক বৈঠক করে কার্যত তাদের অসহায়তার কথা স্বীকার করে নিয়েছিল, যদিও পুলিশের দাবি এটা রুটিন বদলি। কন্ট্রোল হয়নি বলে এতগুলো কেস, এতগুলো অ্যারেস্ট, এবং যারা লোয়ার লেভেলে পুলিশ পার্সন তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া। হিন্দু ফ্যানাটিক্সদের কোথাও বাড়াবাড়ি আছে, মুসলিম ফ্যানাটিক্সদের কোথাও বাড়াবাড়ি আছে। তিনটের কিউমুলেটিভ এফেক্ট হচ্ছে এটা। ইফ দেয়ার ইজ এনি ল্যাপস অন দ্য পার্ট অফ পুলিশ ফোর্স, এনি অফিসার, এনিওয়ান, সেটা তো উইল বি ভেরি হার্শ অন দ্যাট। তাদের রিয়াকশন করতে দেরি হয়েছে বা তাদের যতটা ইন্টেলিজেন্সের জায়গায় যদি কিছু ছিল সেটাও একদম ডেফিনেটলি এটা আমরা উই ক্যান ডিনাই। পুলিশ বলছে এটা রুটিন বদল, কিন্তু এ নিয়ে রাজনৈতিক আকচাকচি শুরু হয়ে গিয়েছে। বিজেপি এবং পাশাপাশি কংগ্রেস কি বলছে, পাল্টা তৃণমূল কংগ্রেসের সাফাই রয়েছে। সব রুটিন গুলো ঘটনা ঘটার পরে প্রযোজ্য হয় কেন? রুটিন যদি বদলি হবে তাহলে আরো 50টা থানার ওসি বদলি হবে একসাথে। মুকুল মিয়ার মতন লোককে তো অ্যারেস্ট করা উচিত ছিল। তাকে বদলি করে যে অশান্তিটা সেই লোকটা এখানে লাগিয়ে গেছে, এতটা অপদার্থ একটা লোক, তাকে এখন দার্জিলিং এ পাঠানোর অর্থ হচ্ছে ওখানে দার্জিলিং এ ওখানে তৃণমূল শক্তিশালী নয়, তৃণমূলকে শক্তিশালী করতে ওখানে এবার পুলিশ রাজ কায়েম হবে। যে এই কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল সামলাতে পারে না, সে গেছে দার্জিলিং সামলাতে। মানে যে হেলে ধরতে পারে না তাকে ধরতে দিয়েছে কেউটে। কিছুই না, এটা একটা মানে মেরে বউকে শাসন করার গল্প আর কি। মানে পুলিশ মার খেলো, মার খাওয়ার পর পুলিশের সাজা হলো। তার মানে পুলিশকে সাজা পেতে গেলেও মার খেতে হবে, পুরস্কার পেতে গেলেও মার খেতে হবে। মার ছাড়া, অশান্তি করা ছাড়া, অন্যায় করা ছাড়া পুলিশের কোনো পদোন্নতি নেই। রাজ্য সরকারের নিজের ব্যর্থতা থাকছে না কেন? পুলিশ বলতে তো মমতা ব্যানার্জি, তিনি কি জানেন না কারাই ঘটনা ঘটিয়েছে, কাদের মদতে হয়েছে, কে করিয়েছে, তার প্রশ্রয় হয়েছে, আর কেন এই পুলিশটার উপরে খাড়া চাপানো হচ্ছে? যেমন করে বোলপুরের আইছি, তেমন করে রবীন্দ্রনগরের, এইভাবে পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীকে অকারণে বারবার করে বলির পাঠা বানানো হচ্ছে। এটা অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার, এটা নিয়ে আমি কোনো কথা বলবো না। এবং আমি এটা বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডমিনিস্ট্রেশন অত্যন্ত কঠোর। দু একটা ঘটনা হয়ে যায় যেগুলো আমার মনে হয় যে প্ল্যানিং অনুযায়ী হয়। তার কারণ 3 দিন আগের থেকে ওখানে কারা গেছিল, বাইরের থেকে কারা ওখানে ঘোরাফেরা করেছিল, কারা উত্তেজনা সৃষ্টি করেছিল। সুতরাং এইটা অ্যাডমিনিস্ট্রেশন আমার মনে হয় খুব শক্ত হাতে এটা দেখবে। আর এই মুহূর্তে আরো একটা বড় খবর আপনাদেরকে দিই। আইসিকে কদর্য ভাষায় হুমকি দেওয়ার পর প্রথমবার ভবানীপুরে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মুখোমুখি হলেন অনুব্রত মণ্ডল। খুব স্বাভাবিকভাবে সকলের এটাই এখন প্রশ্ন, এই যে মুখোমুখি হলেন শীর্ষ নেতৃত্ব, অনুব্রত মণ্ডলকে কি বললেন? আমরা এই মুহূর্তে আপনাদেরকে সেই খবরই ব্রেক করব। তাকে বলা হয়েছে এটা তার লাস্ট ওয়ার্নিং। আমাদের কাছে ফিরহাদ হাকিমের বক্তব্য এসে পৌঁছেছে, শুনবো তিনি কি বলেছেন। অনিল বোসের সময় এই প্রশ্নটা করেন, বিনয় কুমারের সময় এই প্রশ্নটা করেন, বিজয় বর্গীর সময় এই প্রশ্নটা করেন। শুধু তৃণমূল কংগ্রেস করলে দোষ, তার সব প্রশ্নকে সম্মুখীন হতে হবে। কেউ সমর্থন করি না, তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে, এবং আমি আশা করি সে আর এই ভুলটা রিপিট করবে না। কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে, সৌরভ গুহ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, লাস্ট ওয়ার্নিং তো দেওয়া হলো, কিন্তু শেষ কি এটা হবে? দেখো লিমা, খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছো যে লাস্ট ওয়ার্নিং তো দেওয়া হলো, এর আগেও তো দেওয়া হয়েছে। যদিও আগের অনুব্রত মণ্ডল আর এখনকার অনুব্রত মণ্ডলের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। একদা বেতাজ বাদশাহ, এখন একজন সাধারণ কোর কমিটির সদস্য। তাকে বৈঠকের মাঝখান থেকে তাকে এবং তার চিরপ্রতিদ্বন্দ্বী কাজল শেখকে আলাদা করে
নিয়ে গিয়ে অন্য অফিসে পাশের একটি অফিসে গিয়ে তাদেরকে কার্যত ভৎসনা করা হলো। কি বলা হলো? লাস্ট ওয়ার্নিং, এরপরে এই ধরনের ঘটনা ঘটলে রেয়াত করা হবে না। আরো কি বলা হলো? মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তে ঘামে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে, কারো ব্যক্তিগত ইগোর লড়াইয়ে দল ক্ষতিগ্রস্ত হলে কাউকে ছেড়ে কথা বলা হবে না। অর্থাৎ 26-এর নির্বাচনের আগে সাংগঠনিক ভাবে অনেকটাই ডালাছাটা হয়ে গেছে অনুব্রত মণ্ডলের। এবার যে কাজল শেখকে নিয়ে তার চির প্রতিদ্বন্দ্বী এবং চির আপত্তি, তাকে সামনে রেখেই শীর্ষ নেতৃত্ব তাকে লাস্ট ওয়ার্নিং দিল। বার্তাটা খুবই স্পষ্ট। এবার দেখা যাক যে লাস্ট ওয়ার্নিং এর পর আর কি তার বক্তব্যে কতটা হ্রাস আসে, নজর থাকবে। কিন্তু এই নিয়ে আমরা বক্তব্য এসেছে শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের, শুনবো কি বলেছেন তারা। যে কথা বলেছিলেন অনিল বাবু, সেটা বোধহয় কোনো ভদ্র সমাজে কেউ বলতে পারে না। শাস্তি ওনারও হয়নি, এনারও হচ্ছে না। শাস্তি তো হয়েছে। একটা লোককে, একটা রাজনৈতিক নেতা, সে একেবারে একটা জেলার দণ্ডমুণ্ডের কর্তা, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল যে 4 ঘন্টার মধ্যে সে গিয়ে পুলিশের কাছে ক্ষমা চাইবে, বাধ্য করা হয়েছিল তাকে। এর থেকে আর কি আছে? তাকে সত্যাপন মেরে তার শাস্তি হয় না, তার যথেষ্ট তাকে শাস্তি দেওয়া হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ক্ষেত্রে খুব একটা কম্প্রোমাইজ করছেন না কারোর সঙ্গে। সামাজিক যদি কমে যায়, যেটাকে বলে অবমূল্যায়ন হয় আমাদের সমাজে, সেক্ষেত্রে আমাদের মানুষও এরকম ধরনের কাজ করছে এবং কিছু নেতা হয়তো ভুল করছে। কিন্তু যিনি নেতা তাকে সবসময় মনে রাখতে হবে যে আজকে যে আমি বলছি কাল তার রিঅ্যাকশন কি হবে এটা ভেবে বলা উচিত, যেই বলুক না কেন। ওদের আবার বৈঠক, ওদের পোস্টই একটা, বাদবাকি ল্যাম্প পোস্টের সব থেকে কাছের মানুষ হচ্ছে অনুব্রত। তো ওদের বৈঠকে করেও কি না করেও কি, এই ধরনের রাজনীতির সব থেকে বড় অসুবিধা মমতা ব্যানার্জি যাদের উপরে চড়ে বসে ক্ষমতা চালাচ্ছেন, তাদের থেকে নামতে চাইলে তারাই মমতাকে ফেলে দেবে। ফলে অনুব্রতদের উপরে দাঁড়িয়েই মমতা চলে। তো মমতার ক্ষমতা আছে অনুব্রতর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার? কোনো ক্ষমতা নেই। দেখুন, এটা ভাববেন না যে শুধু অনুব্রত মণ্ডলকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, ওয়ার্নিং কিন্তু দেওয়া হয়েছে কাজল শেখকেও। তার কারণ কি? মুখ তো তিনিও খুলেছেন, বক্তব্য তো তিনিও সামনে রেখেছেন, জানিয়ে বিতর্ক হয়েছে। তাই বারংবার দলীয় শৃঙ্খলার পাঠ পড়িয়ে কাজল অনুব্রতকে বার্তা দিল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তে ঘামে তৈরি হয়েছে এই পার্টি, ব্যক্তিগত ইগোর লড়াইয়ে দলের ক্ষতি বরদাস্ত করা হবে না। কাজল অনুব্রতকে সাফ জানিয়ে দিয়েছেন দলের নেতারা, কোনো বেফাস মন্তব্য নয়, সব কিছু নিয়ে মুখ খোলা যাবে না। দল বিড়ম্বনায় পড়তে পারে এমন কোনো কাজ করা যাবে না। বীরভূমে দলের কোন্দল মেটাতে 2 নেতাকেই করা বার্তা তৃণমূল শীর্ষ নেতৃত্বে। বীরভূম জেলার 11টা বিধানসভা আছে, 11টাতেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরাই জয়যুক্ত হবে। বীরভূমে তৃণমূল ছাড়া কিচ্ছু নেই। এসব বিষয়ে যা বলার আমাদের রাজ্য সভাপতি উনি বলেন। এবার একটা ছবি দেখাবো, আমি পিসিআর কে বলবো বিগ ওয়ালে সেই ছবি দেখার জন্য। তার কারণ আপনাদের মনে আছে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে সেই টাকা উদ্ধার হয়েছিল। এবার আরো একবার দেখুন, টাকা গুনছেন দাপুটে তৃণমূল নেতারা, বান্ডিল বান্ডিল টাকা। দেখুন সেই ছবি, দেখুন বান্ডিল বান্ডিল টাকা গুনছেন দাপুটে তৃণমূল নেতারা। কোথাকার ছবি এটা? নদিয়ার রুইপুরের ভাইরাল ছবিতে ইতিমধ্যেই তোলপাড়। আরো একবার সেই ছবি দেখাচ্ছি, দেখুন কিভাবে বান্ডিল বান্ডিল টাকা গুনছেন। কারা গুনছেন? দাপুটে তৃণমূল নেতারা গুনছেন। টাকা ফেললেই বন দপ্তর সহ বিভিন্ন সরকারি দপ্তরে নাকি চাকরি মেলে। অভিযোগ এই টোপেই লাখ লাখ টাকার বিনিময়ে চাকরি বিক্রির ফাঁদ পেতেছিলেন পঞ্চায়েত প্রধানের ভাই এবং তার ঘনিষ্ঠরা। চাপড়া থানায় অভিযোগ দায়ের হয়। পঞ্চায়েত প্রধানের ভাই তারক বিশ্বাস এবং ঘনিষ্ঠ বিদেশ বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। প্রতারিতের অভিযোগ, নকল জয়নিং লেটার এবং দুর্গাপুরে ভুয়ো প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। লক্ষ লক্ষ টাকা প্রতারণা চক্র চলছিল এবং পরে টাকা চাইতে গেলে হুমকি দেওয়া হয় বলেও দাবি প্রতারিতদের। পঞ্চায়েত প্রধানের মদতেই কি এই চক্র চলছিল? ধরপাকড় শুরু হতেই এলাকা ছাড়া অভিযুক্ত পঞ্চায়েত প্রধান। সুম্বনগর গ্রামে তারক বিশ্বাস নামে এক লোক, ওনার ছেলেকে ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরি করে এইরকম সাজিয়ে আমাদের সঙ্গে, মানে ওই ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরি দেবো এই প্রতারণা মানে দিয়ে আমাদের সঙ্গে 16 লাখ টাকা আমাদের দুজনের সঙ্গে নিয়েছিল।
এবং সেখান থেকে আমাদের ওখানে রেখেও এসেছিল এবং ওখানে থেকে আমাদের 7 দিনকার মাঠফাট করিয়ে আমাদের ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং আমরা ওদের বাড়ি টাকা চাইতে গেলে আমাদের মানে দলবল নিয়ে মারার হুমকি দেয়, মার্ডার করার হুমকি দেয়। কোন গ্রাম পঞ্চায়েতের প্রধানের ভাই? উইপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধানের ভাই তারক বিশ্বাস। আর কি কজনের বিরুদ্ধে অভিযোগ? তারক বিশ্বাসের ভাই বিদেশ বিশ্বাস আছে। যে ওর ছেলেকে সাজিয়ে ওখানে রেখেছে, আমাদের কিছুদিন টেলিং করে ফেক টেলিং করিয়ে ওখানেকার লোকজনকে স্যারম্যাট সাজিয়ে আমাদেরকে এসি গাড়ি করে ঘুরিয়ে বেরিয়ে কদিন বলেছে যে তোমাদের 3 মাস টেলিংয়ের পর যে 3 মাস টেলিং হবে, তারপর তোমাদের টাকা দেওয়া হবে, দেওয়া হবে। তারপরে কিছুদিন পর আমরা গিয়ে দেখি এটা সব ফেক। পশ্চিমবাংলায় যত দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির মাথায় কালীঘাট রয়েছে এবং কালীঘাটের সাথে সাথে আরও কিছু মাথারা রয়েছে। এই টাকাটা আজকে সেই মাথাদের মাধ্যমে কালীঘাটে পৌঁছচ্ছে, যার জন্যে পুলিশ প্রশাসন আজকে নীরব দর্শক। আইন আইনের পথে চলবে, যদি কেউ ভুল করে থাকে আইন আইনের পথে চলবে। আমি চেয়ারম্যান, কিন্তু আমাকে আমি এই লোকটাকে তো চিনি না। সবাই আছে পার্টির লোক, এখন সবাইকে তো পার্সোনালি চেনা মুশকিল। পার্টিতে থাকতেই পারে, কিন্তু কেউ যদি অন্যায় করে তার দায়ী আমি কি নিতে পারি? আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।